বছরে বরাদ্দ নিয়ে লালিত পালিত হওয়া যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের কার্যকারিতা আমরা দেখতে চাই। কিংবা আমরা এতক্ষণে প্রত্যেকে এই অনুভূতির মধ্য দিয়ে গিয়েছি যে সকাল থেকে সারাদিন কি পরিমাণ বৃষ্টি হয়েছে, এবং এই বৃষ্টির মধ্যে আপনারা জানেন আজকেও এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে। এখন খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ একটা ষড়ঋতুর দেশ, এই দেশে বর্ষা নামে একটা ঋতু আছে, ফলে বৃষ্টি হবে। সেই বৃষ্টির জন্য তো পরীক্ষা বন্ধ হওয়ার কোনো প্রয়োজন পড়ে না, এটা আমরা জানি, এটা আমরা বুঝি। কিন্তু এটাও সত্য যে আমরা এমন একটা দেশে থাকি যেখানে অল্প গুড়ি গুড়ি বৃষ্টি হলেও এখানে বিভিন্ন জায়গা আমাদের হাঁটু সমান পানি হয়ে যায়। ঢাকা শহরেও আমরা কক্সবাজারের দেখা পাই, যেখানে গাড়ির সাথে বড় বড় স্রোত ভেসে যায়। এমন একটি সময়ে, এমন একটি আবহাওয়ায়, এমন একটি জেলায় দাঁড়িয়ে আমাদের ছেলেপেলেদের আজকে পরীক্ষা দিতে যেতে হচ্ছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি কিভাবে ছেলেপেলেরা নিজেদের কোনোভাবে তাদের প্রবেশপত্র কিংবা অন্যান্য জরুরি কাগজপত্রকে পানি থেকে বাঁচিয়ে তারা পরীক্ষার হলে ঢুকছে। আমরা আবারও বলছি, এই বৃষ্টির দিনে পরীক্ষা দেওয়া নিয়ে আমাদের কোনো সংকট নেই, কিন্তু যে শহর, যে বাংলাদেশকে আমরা প্রতিদিন, আমাদের সরকার মহল প্রতিদিন শুধুমাত্র তাদের রাস্তার টাকা চুরি করার জন্য, তাদের কালভার্টের টাকা চুরি করার জন্য, তাদের লুটের টাকার যোগান দেওয়ার জন্য পুরো শহরটাকে একটা আবর্জনায় পরিণত করেছে, পুরো শহরটাকে একটা জলাবদ্ধতার একটা ড্রেনে পরিণত করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা বোর্ড পরীক্ষা দিতে যাওয়া ছেলে মেয়েদের জন্য খুব সহজ বিষয় নয়। আমরা জানি আমাদের এখানে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল্যায়ন কতটুকু। একটা শিক্ষার্থীর জীবনের ভিত রচনা করে এই দুটি পরীক্ষা। আমরা এর আগেও দেখেছি, আমরা পূর্ববর্তী শাসনামল, যে শাসনামলে সরকার কখনো ভোট চুরি করে কিংবা কখনো দামি প্রার্থী নির্বাচনের মধ্য দিয়ে নিজেদের দায়িত্বের নবায়ন করেছিল, সেই নবায়নকৃত দায়িত্বের পরেও তাদেরকে আমরা দেখেছি তারা কোনো দায়িত্ব নেয়নি, বরং কখনো আমাদেরকে একটা ফিনল্যান্ডীয় এডুকেশন সিস্টেমের স্বপ্ন দেখিয়েছে, কখনো অমুক রাষ্ট্রীয় স্বপ্ন দেখেছে, কিন্তু কোনোদিনই আমরা শিক্ষার এই বাজেট তাদের মধ্যে দেখতে পাইনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দেখেছি, আমরা পুরো গত 17 বছরে দেখেছি যে শুধুমাত্র একটা ডিএনডি থেকে 1000 কোটি টাকা লুট হয়ে গেছে। এমনটা পুরো বাংলাদেশে আর কত হাজার লক্ষ কোটি টাকা লুট হয়েছে তার হিসাব আমরা জানি না। এমনকি গত সপ্তাহ থেকে যখন চট্টগ্রামে বন্যা শুরু হলো, আমরা আমাদের জাতীয় পত্রিকাগুলো থেকে খবর পেয়েছি যেখানে বেআইনি ভাবে ঘেরের মালিকেরা সুইচ গেটগুলো বন্ধ রেখেছে শুধুমাত্র তাদের ঘেরকে বাঁচানোর জন্য। সেখানে প্রশাসন, পানি দপ্তর, এমনকি আমাদের দুর্যোগ মন্ত্রণালয়, কোনো কথা বলার সাহস করেনি। আমরা বলছি, এই ধরনের ভয়ের রাজত্ব, এই ধরনের লুটের রাজত্ব আমরা গত ফ্যাসিবাদী আমলে দেখে এসেছি। গত 17 বছরে আমরা এই পুরোটা দেখেছি, কিভাবে তিলে তিলে বাংলাদেশকে ড্রেন বানানো হয়েছে, কিভাবে তিলে তিলে বাংলাদেশের প্রত্যেকটি, একদিকে সড়কের উন্নয়ন, আরেকদিকে সড়কগুলো সব অকেজ করার ব্যবস্থা রয়েছে, তার প্রত্যেকটি বিষয় আমরা দেখেছি, এবং সেই প্রত্যেকটি দেখার উপরে আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা লড়াই করেছি, এবং লড়াইয়ের বিপরীতে আমরা একটা গণ অভ্যুত্থান, এই বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের সাক্ষী হয়েছি। একটা গণ অভ্যুত্থান পরবর্তীতে যখন বাংলাদেশের মানুষের ভোটের ভিত্তিতে একটা সরকার গঠিত হয়, সেই সরকারের কাছে আমরা প্রত্যাশা রাখি যে প্রতিদিন আপনাদের যে প্রতি ক্ষণের বেতনের যোগানেই বাংলাদেশের মানুষ দিচ্ছে, সেই বেতনের দায় আপনারা পরিশোধ করবেন। বাংলাদেশের মানুষ যে প্রতিদিন তার ঘাম ঝরিয়ে বাংলাদেশকে চালানোর জন্য অর্থের যোগান দিয়ে যাচ্ছে, তার জীবনের বিনিময়ে দেশকে চালানোর প্রতিশ্রুতি দিচ্ছে, সেই দেশকে আপনারা রক্ষা করার দায়িত্ব নিয়েছেন বলে ইলেকশন করেছেন, যেখানে আমরা ভোট দিয়েছিলাম। ফলে সেই ইলেকশনের দায়ে আপনাদেরকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। কোনো আকুতি মিনতি নয়, কোনো ত্রাণ নয়, কোনো দয়া দাক্ষিণ্য নয়। আমরা বলছি আপনাদেরকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। আপনারা যে বেতন আমাদের কাছ থেকে প্রতিদিন নেন, সেই বেতনের হিসাব আমাদেরকে দিতে হবে। ফলে আমরা বলছি যে চট্টগ্রামে
বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে যেখানে বন্যায় মানুষ আটকা পড়ে আছে, যেখানে লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে, খাবারের অভাবে আছে, মৃত্যুর মুখে আছে, সেই প্রত্যেকটি মানুষের বাঁচানোর দায়িত্ব নিতে হবে। আমরা বলছি যে ছেলেমেয়েরা, যে শিক্ষার্থীরা এই বাংলাদেশে পড়াশোনা করছে, বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের পথে তারা আগাচ্ছে, সেই প্রত্যেকটি ভবিষ্যৎ রক্ষার দায়িত্ব নিতে হবে। ফলে এখানে কোনো দয়া দাক্ষিণ্য বা দায় দরদের আলাপার প্রয়োজন নাই। আমরা বলছি ছেলেমেয়েরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এবং যেহেতু এই সময়টা বাসা থেকে বের হওয়ারই উপযোগী না, ফলে সময়টাকে আরো একটু বাড়িয়ে এই সময়ে পরীক্ষাটা স্থগিত করে আগামী ডেটটা তাদেরকে নির্ধারণ করে দিতে হবে। এবং সেই তারিখটাও মাঝরাতে ঘোষণা করা যাবে না। এখন দাঁড়িয়ে এই এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কিভাবে হবে, তাদের রেজাল্ট কিভাবে হবে, তাদের সামনে ভর্তি পরীক্ষা কিভাবে হবে, সেই পুরো পরিকল্পনা আমাদের সামনে হাজির করতে হবে। ওই 2 দিন পর পর, আজকে নয়তো কাল, কালকে নয়তো পরশু মাঝরাতে তারিখ ঘোষণা, তারপরে সেশন জটের সেই ঘোরাঘেরাটপ, সেই ঘোরাটপে আমাদেরকে আটকানো যাবে না। ফলে স্পষ্ট করছি, এবারের এইচএসসি পরীক্ষা, এবং শুধু এইচএসসি পরীক্ষা না, পুরো আমাদের যে শিক্ষা কার্যক্রম এই দুর্যোগকালীন সময়ে কিভাবে হবে, কত সময়ের মধ্যে হবে, তার ফলাফল কিভাবে আসবে, সেই পুরো পরিকল্পনা আমাদের সামনে হাজির করতে হবে। এবং যারা যে মানুষগুলো পানিবন্দী হয়ে আছে, সেই প্রত্যেকটি মানুষের জীবনের দায়িত্ব নিতে হবে, সেই প্রত্যেকটি অঞ্চলের দায়িত্ব নিতে হবে। দুর্যোগ মন্ত্রণালয় বলতে প্রত্যেক বছরে বরাদ্দ নিয়ে লালিত পালিত হওয়া যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের কার্যকারিতা আমরা দেখতে চাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।